সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি ঢাকা 14 আসনের একটি চলমান উন্নয়ন নিয়ে বিশেষ প্রতিবেদন দেখার জন্য। আজকে আমার সাথে আলোচনায় অংশগ্রহণে যিনি আছেন ঢাকা মহানগর উত্তর মিরপুর থানার সাবেক 7 নং ওয়ার্ড সাবেক সফল কাউন্সিলর এবং ঢাকা মহানগর উত্তর সাবেক বিএনপির সভাপতি এবং বর্তমান বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় নির্বাহী সদস্য এবং ঢাকা 14 আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মুন্সি বজলুল বাসিত আঞ্জু। দীর্ঘ 17 বছরে যাকে দেখেছি রাজপথের লড়াকু সৈনিক হিসেবে, একটি নতুন বাংলাদেশ সৃষ্টির পেছনে যাদের অবদান আছে, এই মুন্সি বজলুল বাসিত আঞ্জু সাহেবেরও আছে। দীর্ঘ 17 বছর আগে থেকে, সেই ছাত্রদাতা থেকে তার যুদ্ধ শুরু রাজনীতির জীবনে। আজকে কেমন আছে, কি প্রস্তুতিতে আছে ঢাকা 14 আসনে একটু জানবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এমসিপিডিবি পক্ষ থেকে আপনাকে অভিনন্দন। সে সাথে একটু জানতে চাই যে আপনার রাজনৈতিক জীবনে অনেক অনেক কষ্ট আপনি করেছেন, আমাদের তথ্য সংগ্রহে আছে, আমরা নিজেরাও দেখেছি। তো আপনি যখন কাউন্সিলর ছিলেন 7 নং ওয়ার্ডে, তখনও শুধু 7 নং ওয়ার্ড না, 7 নং ওয়ার্ডের বাইরের যারাই আসে হাসি মুখে সবাইকে আপনি হেল্প করেছেন। তো এখন এই 17 বছরে আপনি অনেক কষ্ট করেছেন, জেল জুলুম, যে আওয়ামী সরকারের পক্ষ থেকে আপনারা অনেক কষ্ট পালিয়ে বেড়াতে হয়েছিল। 5 আগস্ট 2024-এর পরে এখন নতুন বাংলাদেশে কেমন আছে? জি, আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে আপনার এমসিবি টিভি যারা দেখছেন তাদেরকেও ধন্যবাদ, এবং ঈদের পরে ঈদ মোবারক। আপনি প্রশ্ন করলেন, আপনি জানেন যে আমি এই মিরপুরেই ছোটবেলা থেকে বড় হয়েছি। এখানকার মিরপুর সরকারি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাশ করার পরে যখন ইন্টারমিডিয়েটে ঢাকা কলেজে ভর্তি হই, তখন থেকেই আমি রাজনীতির সাথে, ছাত্র রাজনীতির সাথে কিছুটা জড়িয়ে পড়ি। তারপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন ভর্তি হলাম, মনোবিজ্ঞানে অনার্সে ভর্তি হলাম, তারপর থেকে রাজনীতির সাথে সম্পৃক্ত হওয়ার মধ্য দিয়েই আমি একটা প্রত্যয়, মানুষ সেবা এবং ন্যায় প্রতিষ্ঠার যে একটা প্রত্যয় নিয়ে রাজনীতি শুরু করেছিলাম, সেখান থেকে আমার যুদ্ধ। আমার দীর্ঘ রাজনৈতিক জীবনে আমি জাতীয়তাবাদী ছাত্র দলের একসময় মিরপুর থানার সভাপতি ছিলাম। আমি একসময় ঢাকা মহানগর উত্তর ছাত্র দল সহ কেন্দ্রীয় ছাত্র দলের, ঢাকা মহানগর বৃহত্তর ঢাকা মহানগর ছাত্র দল সহ কেন্দ্রীয় ছাত্র দলের আমি ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে ছাত্র দলের দীর্ঘ রাজনীতি আমি করেছি। তারপরে যখন কমিশনার হলাম, এই মিরপুর 7 নম্বর ওয়ার্ডের জনগণের নির্বাচিত প্রতিনিধি হলাম, তখন এই মিরপুরের জনগণের কল্যাণের জন্য, জনগণের পাশে থাকার জন্য আরও ওতপ্রোতভাবে জড়িয়ে পড়েছিলাম। তখন আমি এই মিরপুরের রাস্তাঘাট উন্নয়নে এবং বর্জ্য ব্যবস্থাপনা, আলো ব্যবস্থাপনা সহ মানুষের মানবিক এবং সামাজিক কল্যাণে নিজেকে কাজ করার চেষ্টা করেছি। এর আগে ছাত্র রাজনীতি করার সময়েও আমি মিরপুরের তখন বাড়িঘর, পুরে 2 কাঠার যে বাড়িঘর বরাদ্দ, টিন শেড বাড়িঘর বরাদ্দ আন্দোলনের আমি অগ্রভাগের সক্রিয় কর্মী ছিলাম। মিরপুরের ডেভেলপমেন্টের অনেক সংগ্রামেই আমি রাজপথের সহ বিভিন্নভাবে জনগণের পক্ষ থেকে কাজ করেছি। এখন বিগত 17 বছরের কথা বললেন, কারণ হলো তারপরে যখন আমরা করতাম, আমি ঢাকা মহানগর উত্তর বৃহত্তর অবিভক্ত ঢাকা মহানগরের আমি যুগ্ম আহ্বায়ক হিসাবে তখন ঢাকাতে বিএনপির পক্ষ থেকে আন্দোলন সংগ্রামে ছিলাম। পরবর্তীতে ঢাকা মহানগর উত্তর বিএনপির সভাপতির দায়িত্ব যখন আমি পালন করছিলাম, তখন এই দীর্ঘ 4 বছর এই স্বৈরাচারের বিরুদ্ধে আমাকে অনেক নির্যাতন জুলুম উপেক্ষা করেই সংগ্রাম চালিয়ে যেতে হয়েছে। আর এর মধ্যে কেমন ছিলাম সেটা তো বাংলাদেশের শুধু আমি নই, গোটা বাংলাদেশ এই আওয়ামী দুঃশাসনের সময়ে একটা নির্যাতনের মধ্যে ছিল। আমাদের লক্ষ লক্ষ নেতাকর্মীরা নির্যাতন, হামলা, মামলার শিকার ছিল, তার বাইরে আমি নই। সুতরাং আমিও প্রায় 2 শতাধিক মামলার আসামি হয়েছি। আমার কনভিকশন হয়েছিল, আমার বারবার কারাগারে যেতে হয়েছে। জীবনে তো 6 বার জেল খাটলাম। আমাকে সেই দুঃসহ ব্যথা, সেটা আর নতুনভাবে বলার নাই, যেখানে আমার নেত্রী বেগম খালেদা জিয়া নিজেই এত বড় একজন সম্মানিত মানুষ, দেশপ্রেমিক রাজনৈতিক ব্যক্তিত্ব, তাকে যেহেতু অন্যায়ভাবে নির্যাতনের শিকার হয়েছে। আমার নেতা জনাব তারেক রহমানকে
যে নির্যাতন নিপীড়ন এবং তার পুরা পরিবারের উপরে যে নির্যাতন নিপীড়ন এবং আমার হাজার হাজার নেতাকর্মী সেখানে গুম হয়েছে, হত্যার শিকার হয়েছে, সেখানে আমি আমার টুকার বড় করে বলার কিছু নেই। আলহামদুলিল্লাহ যে আমরা জনগণের জন্য করতে জনগণকে সাথে নিয়ে এই দুঃশাসনের হাত থেকে মুক্ত হতে সক্ষম হয়েছে। একটা প্রশ্ন না খুলি নয় যে আপনার যে সময়টা ছিল কাউন্সিলর সময় যখন ছিল, তখন তো আপনি 7 নং ওয়ার্ডে অনেক কিছু উন্নয়নের সপক্ষে কাজ করেছেন। তো একটা সময় আপনি শুধু রাজনীতিতেই ব্যস্ত। তো এখন এই যে ঢাকা 14 আসনে আর কিছুদিন পরে নির্বাচন হচ্ছে, আপনি কি প্রার্থী? আমি আগামী নির্বাচনে ঢাকা 14 আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের থেকে মনোনয়ন প্রত্যাশী। দল যদি আমাকে মনোনয়ন দেয় তো নিশ্চয়ই, আমার যেহেতু রাজনীতি করি, আমার টার্গেটই হলো মানুষের জন্য কাজ করা, এবং সেই জনপ্রতিনিধি বা সংসদ সদস্য নির্বাচন হলে সেই নির্বাচন হলে জনগণের কাজ করার সুবিধা হয় এবং রাষ্ট্রের জন্য কাজ করার সুবিধা হয়। সেই জন্য আমি আমি মনে করি যে যেহেতু আমি দীর্ঘদিন দলের সাথে নিবেদিত প্রাণ একজন কর্মী হিসাবে, একজন দায়িত্বশীল নেতা হিসাবে জড়িত ছিলাম, আমি যেহেতু মিরপুরের সমস্ত উন্নয়ন আন্দোলন সংগ্রামের পাশে আমি মিরপুরবাসীর সাথে ছিলাম। আমার শৈশব, আমার কৈশোর মিরপুরে, আমার লেখাপড়া মিরপুরে, আমি রাজনীতি করেছি মিরপুরবাসীর পাশে থেকে। এত জুলুম অত্যাচার, তারপরেও আমি মিরপুর থেকে সরে যাইনি। আমি যখন কাউন্সিলর ছিলাম তখন 7 নম্বর ওয়ার্ডের রাস্তাঘাট, উন্নয়ন, বর্জ্য ব্যবস্থাপনা সমস্ত সহ এই এলাকার সার্বিক কল্যাণে জনগণের পাশে থাকার চেষ্টা করেছি। শুধু এই কাউন্সিলর হিসাবে নয়, আমি গোটা মিরপুরের যে কোনো উন্নয়নের কর্মকাণ্ডে গত প্রায় 45 বৎসর যাবৎ মিরপুরবাসীর পাশে সবসময় আমি ছাত্র রাজনীতিকে থেকেছি। মিরপুরবাসীর সাথে আমার একটা ভালোবাসার সম্পর্ক রয়েছে, আন্তরিকতা রয়েছে। সুতরাং আমি বিশ্বাস করি যে আগামী নির্বাচনে দল যদি আমাকে, আল্লাহ রাব্বুল আলামিন যদি কবুল করেন, দল যদি আমাকে মনোনয়ন দেয়, আমি যদি এই এলাকার প্রার্থী হই, তাহলে জনগণ আমার পাশে থাকবে। দরিদ্র অসহায় মানুষের পাশে দাঁড়ানো, আমাদের এই মিরপুর অঞ্চলে যারা বস্তিবাসীতে যারা বাস করে তারা অনেকটাই অমানবিক পরিবেশে রয়েছে। বৃষ্টি বাদলের সময়, অতিরিক্ত গরমে, অতিরিক্ত শীতে তারা মানবিকতার জীবনযাপন করে। সেই ক্ষেত্রে তাদের জীবন মান উন্নয়নের জন্য একটা মাস্টার প্ল্যান করা দরকার। সেই যে আলোকের মধ্য দিয়ে তাদের জীবন এই শতাব্দীতে এসে, এই পর্যায়ে এসে এইভাবে অমানবিক জীবনযাপন মানুষ করতে পারে না। সুতরাং অবশ্যই আমার পক্ষ থেকে, আমার দলের পক্ষ থেকে, এবং আমার বিএনপি যদি সরকার করে সরকারের পক্ষ থেকে, যাতে এই মানুষের কল্যাণের জন্য একটা সুন্দর পরিকল্পনা হাতে নেওয়া যায়, হাতে করা যায়, এবং তাদের একটা সুন্দর জীবনের নিশ্চয়তা দেওয়া যায়, সেটা আমার ইনশাল্লাহ, আমি যদি সরকারের বা সংসদের অংশ হই, ইনশাল্লাহ সেটা আমার একটা অগ্রাধিকার থাকবে এবং আমি তাদের কল্যাণের জন্য অবশ্যই কিছু করব। হ্যাঁ, আমরা আরেকটা বিষয় জানতে চাই। সেই বিষয়টা হলো, দীর্ঘদিন ধরে আমরা দেখছি নেতারা শুধু বলেই যায় যে মাদক মুক্ত সমাজ করব, বাট পারে না। কারণ যারাই বলে যে, বিশেষ করে 7 নং ওয়ার্ডের সাবেক যে কাউন্সিলর ছিল, নাম না বললেই নয়, তোফাজ্জল হোসেন টেনু, তার কাছে যাদের নামে বিচার নিয়ে যাওয়া হতো, দেখা যেত ওই মাদকের স্পটের লোকজনগুলো টেনু সাহেবেরই লোক, বিচার আর পাওয়া যেত না। তো থানা পুলিশ বা ওই তৎকালীন যে অসি যারা ছিলেন, দেখা গেছে বিচার চাইতে গেলে দেখা গেছে ওইখানে তারাও জড়িত। তো এখন এইটা রোধ না করতে পারলে তো যুব সমাজ বাঁচবে না। আপনার সময়ে কি ধরনের সিদ্ধান্ত আপনি মাস্টারমাইন্ডে আছে? শুনেন, আমাদের দেশের এখন, আমাদের এই দেশের সম্পদ হচ্ছে এখন মানব সম্পদ, হচ্ছে এখন পৃথিবীতে সম্পদ। আমরা সেই মানব সম্পদের অধিকারী। আমাদের এই সম্পদকে, আমাদের সম্পদের মধ্যে হচ্ছে যুব সমাজ, আগামী প্রজন্ম যারা, সেই সম্পদকে ধ্বংস করে দেওয়ার জন্য একটা আন্তর্জাতিক এবং একটা চক্রান্তের অংশ হিসাবে আমাদের দেশে মাদকটা ছড়িয়ে পড়েছে। এই মাদলের করক গ্রাসে যে পরিবার, যে সমাজ আক্রান্ত, তারা ধ্বংস হয়ে যাচ্ছে। তার বিরুদ্ধে তো একটা অবস্থান আমাদেরকে সুস্পষ্টভাবে নিতেই হবে। সুতরাং সেটা আমি
যখন কাউন্সিলর ছিলাম তখনও, এবং সবসময় এটার বিরুদ্ধে আমি প্রতিরোধের অবস্থান ছিল। আমার বিশ্বাস সরকার এবং স্থানীয় সরকার যদি ঐক্যবদ্ধ থাকে, ডিটারমাইন্ড থাকে যে আমরা মাদক মুক্ত করবো, তাহলে এটা সম্ভব, এটা করতে হবে। আমি সাম্প্রতিক সময়েও সিদ্ধান্ত নিয়েছি যে সামাজিকভাবে প্রশাসনের সাথে আলাপ করে, এটা আসলে রন্ধে রন্ধে ছড়িয়ে পড়েছে, এটাকে নাগাম কিভাবে টেনে ধরা যায় এই অঞ্চলে, সেটার ব্যাপারে ইতিমধ্যেই আমি স্থানীয় পুলিশের সাথে কথা বলে কয়েকটা মিটিংও আমরা করেছি মানুষকে উদ্বুদ্ধ করার জন্য। তা এটার বিরুদ্ধে প্রচেষ্টা তো অবশ্যই থাকবে। এটা ইনশাল্লাহ এটা অবশ্যই আমাদের এই সমাজ থেকে প্রত্যাহার করার জন্য যতটুকু করা দরকার আমরা ইনশাল্লাহ ততটুকুই আগাবো। বড় ধরনের কি চিন্তা চেতনা আছে আপনার মধ্যে? 14 আসনে আপনি বিজয় হয়ে যদি আসেন এমপি হিসেবে, ভালো যেমন সড়ক নির্মাণ বা কালভার্ট নির্মাণ বা আর কি ধরনের আপনার প্ল্যানিংয়ে আছে? শুনেন, এই মিরপুরকে নিয়ে আমি অনেক স্বপ্ন দেখি ছোটবেলা থেকে। আপনার এই যে মিরপুরের রাস্তাঘাটগুলো যে অনেকটা দখল দারিদ্রের অধীনে চলে গিয়েছিল, আমি কাউন্সিলর থাকার সময় মেয়র সাহেবকে সাথে নিয়ে, সিটি কর্পোরেশনের প্রধান বা প্রকৌশলীকে সাথে নিয়ে পুরা মিরপুর ঘুরে আমি রাস্তাগুলো দেখেছি যে রাস্তাগুলো আমাদের 40 ফিট, 50 ফিট, 60 ফিট, 90 ফিট আছে, বাট আমরা ব্যবহার করতেছি 10 ফিট, 15 ফিট। তখনই তো পরিকল্পনা হয় যে আমরা প্রপার্টি লাইনে আমাদের যতটুকু রাস্তা ততটুকু আমরা হয় ফুটপাথ দুই পাশে করে রাখবো, নতুবা করবো। তারই পরিকল্পনা হিসেবে আজকে দেখেন মিরপুরের বৃহৎ আসতেছে। এই 1.5-2 কাঠার বাড়িগুলো বরাদ্দের জন্য যখন একটা পর্যায়ে চলে আসলো, তখন আমাদের পূর্ববর্তী নেতৃবৃন্দ এটাকে অনেক দূর আগায় নিল। তখনও আমরা সক্রিয় মাঠে কর্মী হিসাবে ছিলাম। এই মিরপুরের যে টিন শেড বাড়িগুলো, এই টিন শেড বাড়িগুলো বিশেষ করে 1260টা টিন শেড বাড়িতে আমি তখন নিজে এই এলাকা তখনকার ওদের নেতৃবৃন্দকে সাথে নিয়ে যে মন্ত্রীর সাথে দেখা করে বারবার ধর্ণা দিয়ে এগুলো আমি তাদের নামে বরাদ্দ করে এনে দিয়েছি। এখানে মিরপুরের কমিউনিটি সেন্টারের খুব অভাব। মিরপুরের পাবলিক প্রোগ্রামগুলো করতে গেলে কমিউনিটি সেন্টার, এখানে প্রত্যেকটা ওয়ার্ডে একটা করে কমিউনিটি সেন্টার দরকার। সেই কমিউনিটি সেন্টারগুলো হয় নাই, ফলে এখানে অনেকে বিয়ে শাদী সহ সামাজিক অনুষ্ঠানে দূরে যেতে হয়। মিরপুরে এখনও হাসপাতাল অপ্রতুল, সেখানে একটা জেনারেল হাসপাতাল মিরপুরবাসীর জন্য দরকার। মিরপুরের কিছু কিছু রাস্তা এখনও ব্যবহার উপযোগী হয়ে রয়েছে, সেই রাস্তাগুলোকে ডেভেলপমেন্ট করা দরকার। মিরপুরের সবচেয়ে বড় যে সমস্যা হলো সুয়েরেজ ব্যবস্থাকে ডেভেলপ করা দরকার। এখানে পয় নিষ্কাশন ব্যবস্থাটাকে আধুনিক না করলে আমরা কিন্তু স্তব্ধ হয়ে পড়ব। কিছু জায়গায় জলাবদ্ধতা সৃষ্টি হয়, সেই জায়গাগুলোকে নিষ্কাশন করা দরকার। সবচেয়ে বড় দরকার হচ্ছে শিশুদের জন্য খেলার মাঠ তৈরি করা। প্রত্যেকটা ওয়ার্ডে একটা করে, এখানে এক সময় ছিল, সেটা দুর্নীতিবাজ আমলা এবং আমাদের সমাজের কিছু দালাল শ্রেণীর কারণে অনেকগুলো মাঠ বরাদ্দ হয়ে পরে দখল হয়ে গেছে। মিরপুরে পর্যাপ্ত খেলার মাঠ শিশুদের জন্য এবং শিশু পার্ক দরকার। এই জাতীয় বিষয়ে কাজ করার জন্য আমি প্রস্তুত রয়েছি, এবং মিরপুর একটা অসম্ভব সুন্দর একটা আধুনিক শহর হিসেবে গড়ে উঠতে পারে সেরকম একটা পরিকল্পনা নিয়ে তুরাগ নদীর ধার দিয়ে ডেভেলপমেন্ট করা। তারপরে আপনার এখানে একটা সবুজায়ন দরকার। একসময় মিরপুর সবুজ অঞ্চল ছিল, আধুনিকতার ফলে সেই সবুজ অঞ্চলটা স্তব্ধ হয়ে গেছে। সেই মিরপুরটাকে আমরা চাই যে এটাকে ক্লিন সিটি এবং গ্রিন সিটিতে রূপান্তরিত করার জন্য, সেটার জন্য জনগণকে পাশে নিয়ে সাথে নিয়ে এগিয়ে যাবো ইনশাআল্লাহ। সর্বশেষ আপনার কাছ থেকে একটা গুরুত্বপূর্ণ বিষয় জানতে চাই, যেটাই মানুষের আশা বা আকাঙ্ক্ষা, যেদিকে মানুষ তাকিয়ে থাকে, সেটা হলো এই অনেকগুলো বস্তি আছে, যা কয়টার কথা বলবো আপনার 14 আসনে। যেমন আপনার কিন্তু রূপনগর থানাধীন এলাকায় কিন্তু কিছু আংশিক এলাকা পড়ছে, যেমন রজনীগন্ধার পেছনে একটা বস্তি, বিশাল বস্তি, আরামবাগ যে পিছনে তলিয়ে যায়। তারপরে আপনার শিয়ালবাড়ি 5 নম্বর রোডের মাথায় যে বস্তিটা আছে বিশাল বড়, এখানে 1200 ভোটার আছে এখানে। তো এই যে মানুষগুলো একটা সময় এই জায়গাগুলো ভরে যাবে, যাদের জায়গায় তারা নিয়ে যাবে, এই মানুষগুলোকে পুনর্বাসন করার জন্য মানুষগুলো চায় যে অন্য কোথাও তাদেরকে একটু খাদ জমিতে 1 কাঠা 1.5 কাঠার যে প্ল্যানিং আছে সেগুলো। আপনি তো শুধু 14 আসনের এমপি হিসাবে বলছি না, আপনি কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় নির্বাহী সদস্য হিসাবে বলছি। আপনি তো তারেক রহমান সাহেব এবং বেগম খালেদা জিয়া যে সবার সাথে আপনার সেই চাওয়া সম্ভব, পাওয়াও সম্ভব, আশুলিয়ার দিকে বা অনেক জায়গা আছে খাত, সেই সব জায়গা কি সম্ভব তাদেরকে পুনর্বাসন করা? এর আগেও বিএনপি যখন গভর্নমেন্টে ছিল,
বিএনপি যখন সরকারে ছিল তখন ডুইপ প্রজেক্টের মাধ্যমে লো কোস্ট পিপুলদের জন্য, যারা বস্তিতে বসবাস করেন তাদের জন্য পুনে 1 কাঠার প্লট ঢাকা শহরেই ডুইপ এলাকা ডিক্লেয়ার করে দেওয়া হয়েছিল। মিরপুর 2 নম্বর সেকশন, 11 নম্বর সেকশন, 1 নম্বর সেকশন সহ বিভিন্ন এলাকায় এই ডুইপের প্লটের মধ্যে তাদেরকে দেয় এবং একটা সুন্দর ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল। এইবারও আমাদের নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আমাদের নেতা জনাব তারেক রহমান সবসময় এই সমস্ত হতদরিদ্র সুবিধাবঞ্চিত মানুষের পক্ষে অবস্থান নেয়। আমি বিশ্বাস করি আমরা বিএনপি যদি সরকার করে, আমরা ইনশাল্লাহ আবারও এই বস্তি যারা রয়েছেন, যারা সুবিধাবঞ্চিত গৃহহারা মানুষ, এদের জন্য ঢাকার আশেপাশে অবশ্যই তাদেরকে একটা স্থায়ীভাবে সুন্দর পুনর্বাসন করার জন্য যে কোনো বরাদ্দ, সেটা সেই তৎপরতা তো অবশ্যই আবার থাকবে। আমার জীবনের এই প্রান্তে এসে এখন আসলে এইসব মানুষের জন্য কাজ করার একটা ব্রত নিয়েই আমি রাজনীতি করছি। রাজনীতিতে এখন তো ব্যক্তিগত চাওয়া পাওয়ার খুব বেশি কিছু নাই। আমরা শেষ পর্যায়ে আমরা এখন একটা পৌরত্বের দিকে এগিয়ে যাচ্ছি। তো এই জীবনের সারা জীবন ছাত্র রাজনীতি করেছি, জনগণের জন্য কাজ করেছি, আন্দোলন সংগ্রাম করেছি, জেল জুলুম কেটেছি। এখন এই বয়সে এসে আমরা যাতে, এবং বিএনপি সরকার সেটা এই মানুষের কল্যাণের জন্যই কাজ করে, আমরাও চাই যে এই মানুষের পাশে যারা যেন যা করা সম্ভব ইনশাআল্লাহ। ধন্যবাদ আপনাকে। আজকে এই পর্যন্তই, দেখা হবে অন্যদিন অন্য বিষয়ে। আপনাকেও ধন্যবাদ, আপনার এবং MCTVর যারা দর্শক এবং যারা কর্মকর্তা রয়েছেন সকলকে ধন্যবাদ। এবং আপনার মাধ্যমে, এই আপনার MCTVর মাধ্যমে আমি আমার প্রিয় মিরপুর, শাহালী, রূপনগর, দারুসালাম এবং কাউন্দিয়া ইউনিয়নের ঢাকা 14 আসনের সর্বস্তরের জনগণকে ধন্যবাদ জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। আমি তাদের সকলের সার্বিক কল্যাণ কামনা করছি। আমরা বিশ্বাস করি সকলের, এবং নতুন যে বাংলাদেশ যে প্রত্যয় নিয়ে এগিয়ে যাচ্ছে, সেই প্রত্যয়ে আমরা আমার নেত্রী বেগম খালেদা জিয়া, আমার নেতা জনাব তারেক রহমানের জন্য দেশবাসীর কাছে দোয়া চাচ্ছি। আমরা মনে করছি আমরা সবাই মিলে এই শত শহীদের রক্তের বিনিময়ে আমরা যে নতুন যাত্রার দিকে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, আমরা সকলে মিলে দেশটাকে এগিয়ে নিয়ে যেতে পারবো বলে আমরা বিশ্বাস করি। আমাদের সকলকে আবারও ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, দেখলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় নির্বাহী সদস্য এবং বিএনপির সাবেক সভাপতি, ঢাকা মহানগর উত্তরে ছিলেন এবং সাবেক কাউন্সিলর 7 নং ওয়ার্ড মিরপুর থানা, এবং বর্তমান ঢাকা 14 আসনের সংসদ সদস্য পদে প্রার্থী জননেতা মুন্সি বজলুল বাসিত আঞ্জুর বিশেষ প্রতিবেদনটি দেখলেন। শেয়ার, সাবস্ক্রাইব প্লিজ। আর আপনাদেরকে ধন্যবাদ। আমি ছিলাম আপনাদের সাথে শাহ আলম সম্রাট, রিপোর্টার MCTV অনলাইন। প্রিয় দর্শক, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।